Ladies and gentlemen, welcome to Pierce Foundation. How are you? তো আজকে আমরা একটা ফিলোসফিক বার্থডে পোয়েম নিয়ে আলোচনা করব। যে কবিতাটা তাহলে বুঝতেই পারছো, পোয়েম ইন অক্টোবর রিটেন বাই ডিলান টমাস। এই কবিতাটা নিয়ে আলোচনা করব। এই কবিতাটা ডিলান টমাস 30 বছর বয়সে লিখেছিলেন 1944-এ। আর ডিলান টমাসের লাইফ ডিউরেশন হচ্ছে 1914 টু 1953। গাইজ, এখানে তার জন্ম তারিখটা মনে রাখবে, যেহেতু একটা বার্থডে পোয়েম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 27 অক্টোবর, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 9 নভেম্বর 1953-তে। আর ডিলান টমাস হচ্ছে একজন ওয়েলস পোয়েট। ওয়েলস কি আমরা জানি, গ্রেট ব্রিটেন তিনটা দেশের সমন্বয়ে গঠিত, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, আর আয়ারল্যান্ডের কিয়দ অংশ নিয়ে। এই ওয়েলসের একজন কবি হচ্ছে ডিলান টমাস। লন্ডন থেকে ওয়েলসের দূরত্ব হচ্ছে প্রায় 350 কিলোমিটারের মতো, একটা দ্বীপ। সেই দ্বীপের একজন কবি ডিলান টমাস। তিনি সোয়ানসি নামে একটা শহরে, সোয়ানসি নামের একটা যে কাউন্টি বা জেলা বা বিভাগ, সেখানকার একটা ছোট্ট গ্রাম হচ্ছে লগন, LAUGHARN, লগন, সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বা ছোট্ট শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা আজকে এই ডিলান টমাসের এই কবিতার সিম্বলস অ্যান্ড ইমেজেস নিয়ে আলোচনা করব। এই কবিতাটার আসলে প্রত্যেকটা ওয়ার্ডই সিম্বলস, এবং এই কবিতাটার বর্ণনা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেসড অন ইমেজারি, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত ইমেজের কথা বলা হয়েছে। সুতরাং তুমি যদি শুধু সামারিটা লিখে দাও তাহলে কিন্তু ইমেজ হয়ে যাবে। আমি সংক্ষেপে আগে তোমাদেরকে এই শুধু যদি ইমেজের প্রশ্নটা আলাদাভাবে আসে তাহলে সামারিটা লিখে কিভাবে কমেন্ট করবে সেটা সম্পর্কে বলছি। আসলে এটা তাহলে কিভাবে শুরু হচ্ছে দেখো। শুরুটা হচ্ছে কি, যে ডিলান টমাস বলছে যে আমার 30তম জন্মদিনে আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, অটামের একটা সকাল। কিসের সকাল? অটামের সকাল, শরতের সকালে। বৃষ্টি, যে সকালটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টিটা সে যেন এত বৃষ্টি কোনো সময় কোনো অবস্থাতেই দেখেনি। এই বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্য দিয়ে তিনি বেরিয়ে পড়লেন তার বার্থডেটাকে পালন করার জন্য। কোনো কেক কাটলেন না কিন্তু, ঠিক আছে। তার পার্শ্ববর্তী সেই বনভূমি দিয়ে তিনি হাঁটলেন, পাখিরা গান গাচ্ছে, তাকে যেন আহ্বান করছে, ওয়েলকাম জানাচ্ছে, বার্থডে সেলিব্রেট করছে। সমুদ্রের ঢেউগুলো যেন তার জন্য প্রার্থনা করছে, যেগুলো রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। এইভাবে তিনি হেরনকে উল্লেখ করেছেন। হেরন এই পাখিটাকে, সিগল এই পাখিটার দ্বারা তিনি কিন্তু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউকে প্রিস্ট অ্যান্ড ইনোসেন্সের সাথে তুলনা করে বুঝিয়েছেন। এইভাবে তিনি পঞ্চম স্ট্যাঞ্জা পর্যন্ত পথ পাড়ি দিয়ে একটা উঁচু পাহাড়ে উঠলেন, আর সেই উঁচু পাহাড় থেকে তিনি একটা গির্জা দেখতে পাচ্ছেন, যেটাকে স্নেলের সাথে তুলনা করেছেন, একটা শামুকের সাথে তুলনা করেছেন, যেটার মিনিং হচ্ছে অত্যন্ত চমৎকার, একটা মণিমুক্তাপূর্ণ একটা বিষয়ের সাথে কিন্তু তিনি কম্পেয়ার করেছেন। আর এই কম্পেয়ারটা করার পরে তিনি ফিরে যাচ্ছেন ফার্ন হিলে। কোথায় ফিরে যাচ্ছেন? ফার্ন হিল, তার শৈশবে ফিরে যাচ্ছে। আর ফার্ন হিলে যাওয়ার আগে তিনি বলছেন তার মায়ের সাথে ছোটবেলায় তিনি যে হাত ধরে হাঁটতেন, মায়ের সাথে থাকতেন, মায়ের পিছে পিছে থাকতেন, বনভূমিতে হাঁটতেন, বাজারে যেতেন, নদীর ধারে যেতেন, মায়ের সাথে ঘুরতেন। এবং ফার্ন হিলের যে তার যে সেই চাইল্ডহুড, ফ্যান্টাস্টিক চাইল্ডহুড, সেই ফ্যান্টাস্টিক চাইল্ডহুডটার কথা তিনি স্মরণ করছেন, যে জীবনটা কত সুন্দর ছিল, কত কেয়ারফুলি ছিল, কোনো রেসপন্সিবিলিটি ছিল না, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো কনফিউশন ছিল না, কোনো ডিসঅর্ডার ছিল না। সেই চাইল্ডহুডের বর্ণনা দিচ্ছেন এবং তার নোস্টালজিক পয়েন্ট অফ ভিউটা ফুটিয়ে তুলছেন, তার নোস্টালজিয়াটাকে তিনি ফুটিয়ে তুলছেন, যে চাইল্ডহুডটা কত সুন্দর ছিল, কিন্তু অ্যাডাল্টহুডটা কেমন। এখান থেকে দেখো প্রত্যেকটা বর্ণনার মধ্যে ইমেজ। সকালবেলা ঘুম থেকে উঠছে, তাহলে ঘুম থেকে উঠার একটা ইমেজ আসতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বনভূমি দিয়ে হাঁটছেন, নদীর ধারে যাচ্ছেন, পাখি দেখছেন। এভরিথিং ইজ ইমেজ, ইমেজারি ডিপেন্ডেন্ট ন্যারেশন। একটা গল্প বলছে তার 30তম বার্থডে, ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ কিন্তু, ঠিক আছে, ন্যারেশনের মাধ্যমে বলছেন। তো এই তো ইমেজ। তাহলে এবার ইমেজ আর সিম্বলস যদি একসাথে আসে তাহলে মিঙ্গেল করে তুমি কিভাবে লিখবে? তাহলে এটার জন্য কিছু পয়েন্ট দরকার। এখানে পয়েন্টটা হচ্ছে লাইফ ইজ দ্য সিম্বল অফ জার্নি টু হ্যাভেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। টু হ্যাভেন মিন্স আসলে মৃত্যুর দিকে জীবনের জার্নিটা কোন দিকে, আমরা কোন দিকে যাচ্ছি? উই আর মুভিং ফরওয়ার্ড টু ডেথ। আমরা কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছি, স্বর্গের দিকে যাচ্ছি বলতে মৃত্যুর দিকে যাচ্ছি। এখানে কেন স্বর্গের কথা বলেছেন?
খ্রিস্টানিটিতে একটা বিলিভ আছে যে যারা খ্রিস্টান বিশ্বাস নিয়ে মরবে তারা সবাই স্বর্গবাসী হবে, এবং কবরে নামানোর সময় খ্রিস্টানদের বুকে হাত রেখে একটা প্রার্থনা করা হয়। সেই প্রার্থনাটা কি? এটা বলা হয়, মাই ডিয়ার ফ্রেন্ড স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস, লেটার অন আই উইল জয়েন উইথ ইউ। অর্থাৎ বন্ধু আমার তুমি সুখে শান্তিতে স্বর্গে ঘুমাও, পরবর্তীতে আমি তোমার সাথে যোগ দিব। এই যে এই বিষয়টা। আর ইসলাম ধর্মে বুকে হাত দিয়ে কি দোয়া করা হয়? এই দোয়া করা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি ওয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম। এই যে এই বিষয়টা, তার মানে আমরা হেভেনের দিকে যাচ্ছি, দ্যাট মিন্স আমরা মৃত্যুর দিকে যাচ্ছি। সো লাইফটা হচ্ছে একটা সিম্বল। কিসের সিম্বল? টু হ্যাভেন। আমরা মৃত্যুর দিকে আমাদের জার্নিটা হচ্ছে, এই জার্নিটা হচ্ছে লাইফের এই জার্নিটা হচ্ছে একটা সিম্বলিক জার্নি, একটা ফিলোসফিক জার্নি, যেটা নিয়ে ডিলেন টমাস কথা বলছেন। এবং তিনি কবিতাটা কিন্তু শুরু করেছেন কিভাবে দেখো, এই ফিলোসফিক জার্নিটাকে উল্লেখ করে কি বলছে? ইট ওয়াজ মাই 30th year to heaven. It was my 30th year to heaven. What do you mean by this? কারণ এটা আমার 30 বছর স্বর্গের দিকে। তার মানে কি? আমার বয়স যত বাড়ছে তত আমি মৃত্যুর দিকে যাচ্ছি। আর 9 বছর পরে কিন্তু সে মারা গিয়েছে। সো ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট লাইফ is the symbol of journey to death. This is the first point. Okay? Surrealistic images of nature is the symbol of God's glory. God's glory কি জন্য? Surrealistic শব্দের অর্থ হচ্ছে অতি বাস্তব। অতি বাস্তব যে প্রাকৃতিক বর্ণনা দিয়েছেন, এগুলো গডস গ্লোরির সিম্বল। তিনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে বনভূমি দিয়ে হাঁটছেন, তখন তিনি পাখিদের গান শুনছেন। হ্যারন, সমুদ্রের মধ্যে হ্যারনটাকে তিনি পৃষ্ঠের সাথে কম্পেয়ার করেছেন। এবং প্রকৃতির যে সৌন্দর্য, যে লীলা, এই লীলাগুলো কি করছে? গডস গ্লোরিফিকেশনকে ঘোষণা করছে। এই বনভূমি, এই সমুদ্র, এই হারবার, এই পাহাড়, এই সব কিছু ঈশ্বরের লীলাকে বর্ণনা করছেন। এবং তিনি অটামের একটা কি বৃষ্টি ভেজা দিনে তার জন্মদিনটা, এবং তিনি এটা বোঝাচ্ছেন যে আজকের মতো বৃষ্টি আমি মনে হয় আমার জীবনে আর কখনো কোনোদিন দেখিনি। এটারও একটা সিম্বলিক মিনিং আছে। এই সিম্বলিক মিনিংটা হচ্ছে যে ডিলেন টমাসের বর্ণনা থেকে তিনি এটা বোঝাতে চেয়েছেন, ফিলোসফিক পয়েন্ট অফ ভিউ, যে 30 বছর বয়সে মানুষ যখন পৌঁছে যায় তখন তার জীবনে ম্যাচুরিটির সে হাইটে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? ম্যাচুরিটির হাইটে পৌঁছে যায়, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। আর 30 বছর বয়সটা হচ্ছে খুব সংগ্রামী জীবন। যেমন বাংলাতে একটা প্রবাদ আছে, 20-এ বিদ্যা 30-এ ধন, 40 পার হলে ঠন ঠনা ঠন। এটা মানে কি? তোমার যদি 30 বছর আগে বিদ্যা অর্জন করতে না পারো, বিদ্যা অর্জন করাটা কঠিন হবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা কি বলেন, শিক্ষার কি কোনো বয়স আছে? অফকোর্স, একাডেমিক সার্টিফিকেট তোমাকে সময় মতো অবশ্যই অর্জন করতে হবে। আর 30 বছর বয়সে তুমি যদি তোমার প্রফেশনাল ক্যারিয়ারটা গড়ে তুলতে না পারো, তাহলে কিন্তু তোমাকে কেউ মূল্যায়ন করবে না। আবার যখন তুমি 40 বছর বয়সে যাবে, তখন তোমার মধ্যে অন্য রকমের একটা ফিলোসফি কিন্তু ঢুকে যাবে। তোমার সাথে অনেকেই হয়তো অকাল মৃত্যু ঘটবে, অনেক কিছু দেখবে। এই যে ফিলোসফি, এই অটামের বৃষ্টিটাকে একটা সিম্বলিক পয়েন্ট অফ ভিউ থেকে ডিলেন টমাস প্রয়োগ করছেন, যে এত বৃষ্টি আমি দেখিনি, এই এত বৃষ্টি আমি দেখিনি, মানে কবি নেই দেখা। इसका मतलब क्या है? इसका मतलब ये है যে ও যে বুঝাচ্ছে যে এত বৃষ্টি আমি দেখিনি, মানে হলো যে আমি আমার জীবনের চরম হাইটে পৌঁছে গিয়েছি। অর্থাৎ আমার জীবনটা প্রচন্ড পরিমাণে কনফিউশন, প্রচন্ড পরিমাণে ডিসঅর্ডার। অর্থাৎ মানুষের জীবনটা যখন 30 বছরে পৌঁছায় তখন ম্যাচুরিটির হাইটে পৌঁছায়, আর তার রেসপন্সিবিলিটি, তার অ্যাকাউন্টেবিলিটি সব কিছুই বেড়ে যায়। তার একটা ডিসঅর্ডার অ্যান্ড কনফিউজিং লাইফের হাইটে সে পৌঁছে যায়। সো এই জন্য তিনি বলছেন যে এই প্রকৃতির মাধ্যমে যেমন ঈশ্বরের গ্লোরিফিকেশন ঘোষণা করা হয়, তেমনি মানুষকে কিন্তু ফিলোসফিক পয়েন্ট অফ ভিউটা কিন্তু দেখানো হয়। যেমন দেখো, টিনটন অ্যাবেতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন 1793-তে প্রথম ভিজিট করেছিল, তখন তার বয়স ছিল হচ্ছে 23 বছর। আর যখন সে 1798-এ টিনটন অ্যাবে আবার ভিজিট করলো 5 বছর পরে, তখন তার বয়স কত ছিল? 28 ইয়ার্স। সো ভেরি নিয়ার টু দ্য 30। ঠিক আছে, 30 বছরের খুব কাছাকাছি। তাই তার ফিলোসফি কি দাঁড়ালো, যে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই বনভূমি দেখে, এই নদী দেখে, এই গ্রাম দেখে, এই টিনটন অ্যাবে দেখে, আমি টিনটন অ্যাবের রেফারেন্সটা কি জন্য দিচ্ছি, কারণ টিনটন অ্যাবে, এই টিনটনের গির্জাটা, টিনটন হচ্ছে একটা ওয়েলসের জায়গা, ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্য একটা ওয়েলসের জায়গা। এজন্য এই রেফারেন্সটা দিয়ে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝাচ্ছি।
এবার সে কি বলছে যে আমি প্রথমবারে এগুলো দেখে শুধু হাসতাম, খেলতাম, ফুর্তি করতাম, কোনো রকমের কোনো ফিলোসফিক থিঙ্কিং আমার মধ্যে কিন্তু আসেনি। বাট এই 5 বছর পরে এসে কি দেখছি আমি, যে আমার মধ্যে ফিলোসফিক একটা পরিবর্তন হয়েছে। 5টা সামার আর 5টা উইন্টারের ব্যবধানে আমার মধ্যে ফিলোসফিক পরিবর্তন হয়েছে। এই তুমি যখন ফার্স্ট ইয়ারে ছিলে তখন তোমার থিঙ্কিং কি ছিল, আর আজকে তুমি যখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট তখন তোমার থিঙ্কিংটা কি হয়ে যাচ্ছে। সো যখন প্রফেশনাল টেনশনটা বেশি আসবে তখন তোমার থিঙ্কিংটা কি আসবে। সো নেচার ডিক্লেয়ার্স গড গ্লোরি সিম্বলিক্যালি, অ্যান্ড অফকোর্স যে প্রচুর বৃষ্টি হচ্ছে অটামে, এই বৃষ্টিটা কিন্তু ডিলেন টমাস এইটা থেকে এই ফিলোসফিক পয়েন্ট অফ ভিউটাই দিচ্ছে যে মানুষ যখন 30 বছর বয়সে পৌঁছায় তখন তার ম্যাচুরিটির পরিপূর্ণতায় পৌঁছে যায়, এটাই কিন্তু বলছে গাইস। নেক্সট পয়েন্ট গাইস, চাইল্ডহুড ইজ দ্য সিম্বল অফ ইনোসেন্স অ্যান্ড মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লেসন। এটা হচ্ছে ব্যাপার। চাইল্ডহুডকে কিন্তু এমনি এমনি তিনি ট্রিটমেন্টটা দেননি। চাইল্ডহুডের ট্রিটমেন্টের মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন, যে শৈশবটা হচ্ছে মানুষের জন্য একটা মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লেসনকে বহন করে থাকে। আর এই মোরাল এবং স্পিরিচুয়াল লেসনের মাধ্যমে এই শব্দটাকে তিনি প্যারাবলস দিয়ে ব্যাখ্যা করেছেন। আর প্যারাবলস বলতে আমরা কি বুঝি, প্যারাবলস হচ্ছে একটা বিবলিক্যাল ওয়ার্ড যেটার মাধ্যমে জেসাস ক্রাইস্টের ছোট ছোট নৈতিক গল্পগুলোকে বোঝাতো। যখন তিনি তার কোনো ফলোয়ার্সকে নৈতিক শিক্ষা দিতেন তখন প্যারাবলসের মাধ্যমে সেই শিক্ষাগুলো দিত। শৈশবে যাও তুমি, শিশুরা ইনোসেন্স, শিশুদের মধ্যে মোরালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি আছে। শিশুরা পরিপূর্ণ মানুষের চাইতে বেশি হোয়াইট, কিন্তু পরিপূর্ণ বয়সে আসলে লোভ, প্রলোভন, করাপশন, ডিফারেন্ট কাইন্ড অফ টেনশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি মানুষকে চতুর্দিক থেকে একবারে চেপে ধরে। আর এই চেপে ধরার কারণে তার জীবনটা কি হয়ে যায়, একেবারে ক্যাওটিক হয়ে যায়, ডিসঅর্ডার হয়ে যায়, কনফিউজিং হয়ে যায়। তো গাইস নেক্সট পয়েন্ট হচ্ছে চার্চ ইজ দ্য সিম্বল অফ রিলিজন। চার্চ ইজ দ্য সিম্বল অফ, আমরা জানি যে চার্চ মানেই রিলিজন, কিন্তু এখানে চার্চটাকে তিনি রিলিজিয়াস এলিমেন্ট হিসাবে কিন্তু প্রকাশ করছেন। এবং এই রিলিজিয়াস এলিমেন্টের মাধ্যমে তিনি হেরন বার্ডটাকে, সি বার্ডটাকে ব্যবহার করার মাধ্যমে প্রিস্ট বলছেন। তিনি উইং ট্রিস বার্ড এটা ব্যবহার করার মাধ্যমে তিনি তার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ সিম্বলিক্যালি প্রকাশ করছেন। ওয়াটার পেয়ারিংটার মাধ্যমে তিনি পিউরিফিকেশনকে সিম্বলাইজ করছেন। সো ইন দ্য পোয়েম সব শব্দগুলোই বেসিক্যালি সিম্বলিক্যালি প্রকাশ করা হয়েছে। ফাইনালি গাইস, লাইফ ইজ দ্য সিম্বলিক জার্নি টু ডেথ, এই বিষয়টা দেখিয়েছেন। কবিতাটা তিনি শুরু করেছেন ওই একইভাবে যে জীবনটা হচ্ছে মৃত্যুর দিকে যাচ্ছে, আর শেষও করেছেন এইটা, আমার বয়স বাড়ছে মানেই আমি এই গানটাই গাচ্ছি যে আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই বিষয়গুলো যদি কনসেপশন নিয়ে সুন্দরভাবে লিখে দাও, দেন ইউ উইল গেট সাফিসিয়েন্ট মার্কস, অ্যাটলিস্ট 7 মার্কস তোমরা পাবে। আই হোপ ইউর কনসেপশন ইজ ক্লিয়ার। দ্যাটস ইট, নো মোর টুডে, উইল মিট ইন দ্য নেক্সট লেকচার। হ্যাভ এ গুড ডে।